আমাদের কিন্তু এইখানে লাইভ দেখাচ্ছে না, মানে শোটার মানে কি আমরা লাইভ? But can you see us over there online? Oh, আচ্ছা, okay. It's come. না, আমাদের মাফ করবেন, we seek your apologies দর্শকরা যারা দেখছেন, কারণ আমরা খানিকটা ওই যান্ত্রিক ত্রুটির জন্য বুঝতে পারছিলাম না যে মানে সেই অর্থে নয়, মানে আমরা বেঁচে আছি কিনা সেই নিয়ে হয়তো খুব একটা সংশয় ছিল না, কিন্তু আমরা মানে এই ফেসবুকের হিসেবে আর কি whether we are live or not এটা নিয়ে মাঝে মধ্যে একটু সংশয় হয়। তো যাই হোক, আমার কলিগরা যারা আছেন they have resolved the problem for us যে we seem to be on live, we are live, right? তো এই ব্যাপারে কথা বলতে যে 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 একটা প্রবল সমস্যা জীবনের প্রতিটা দিক থেকে, যেখানে আমরা ভাবছি যে একদিন আমরা অসুস্থ, একদিন আমরা সুস্থ, পরিবারের লোকজনকে নিয়ে চিন্তা ভাবনা, আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে চিন্তা ভাবনা, এই সমস্ত চিন্তার ভিড় যে মাথায় এসছে, এটা তো কেবল চিন্তা নয়, এই চিন্তার সঙ্গে সঙ্গে কখনো আমরা ভয় পাচ্ছি, কখনো আমাদের অ্যাংজাইটি আছে, কখনো আমাদের ডিপ্রেশন, এই সমস্ত নানান জিনিস আমাদের শরীরে, আমাদের মনের মধ্যে একেবারে দানা বাঁধছে। সুতরাং আমরা যেমন ওষুধপত্র নিয়ে কথা বলছি, আমরা অক্সিজেন নিয়ে কথা বলছি, ভ্যাকসিন নিয়ে কথা বলছি, ক্লিনিক্যাল সাইড অফ ইট নিয়ে, কখন কার হাসপাতালে যেতে হবে সেই নিয়ে কথা হচ্ছে, তেমনই একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক হলো the mental health, the mental anxieties associated with COVID. আর আমরা যারা ওই হাতে কলমে একেবারে মাঠে নেমে পেশেন্টদের দেখছি, আমাদের ছেলে মেয়েরা দেখছে, আমাদের ইয়াং ডাক্তাররা দেখছে, তো আমরা হয়তো অনেক সময় এই লো অক্সিজেন, ভেন্টিলেশন, এক্মো এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এমনই একেবারে খানিকটা আপ্লুত, খানিকটা হিপনোটাইজড হয়ে পড়ি যে মনের মধ্যে আমাদের কি ঘটছে সেই জিনিসটা হয়তো আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। তো এইটা নিয়েই আমরা আজকে যার সাথে কথা বলবো, সে আপনার আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ পরিচিত অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। এবং অনুত্তমার কাছে মাঝে মধ্যেই মনে হয় যে ওর সঙ্গে বসে 15-20 মিনিট একটা বিশ্লেষক সেশন হয়তো আমাদেরও দরকার। তো যাই হোক, মোটামুটি সময়ের অভাবে বলি আর কি, আসলে সময়ের অভাব না, হয়তো সেটা করে ওঠা হয় না। অনুত্তমার সম্বন্ধে একটা মজার গল্প পরে বলবো, যে গল্প কিছুদিন আগে একটা জনপ্রিয় চ্যানেলে, অনুত্তমা মনে পড়ে, আমরা অনুত্তমা একটা আমাদের জনপ্রিয় টিভি চ্যানেলের একটা আলোচনা বা বিতর্কের এর মধ্যে ছিলাম। তো সেখানে একজন খুব কট্টরপন্থী নেতা, তিনি খুব মানে সত্যি কথা বলতে খুব বিচ্ছিরি কথা বলছিলেন আর কি। তো আমরা সবাই যখন আমাদের খুব চোখ ঠিকরে বেরোচ্ছে, তখন অনুত্তমা ইন হার ওন ভেরি কোয়াইট অ্যান্ড ডিগনিফাইড ওয়ে, আমার মনে হয়, জানো তো, ওটা ক্যামেরা ক্যাপচার করা হয়নি, আমার মনে হয় প্রবাবলি ইউ অফার্ড হিম কাউন্সেলিং, যে তার কথাবার্তা বললে বেটার হতো। তো এনিওয়ে, আই ডোন্ট থিঙ্ক সে সেটা নিতে পেরেছিল, সেই গল্পটা আরেকদিন হবে। অনুত্তমা এই যে কেবল তো ভাইরাস, ইমিউনিটি, অক্সিজেন, স্টেরয়েড, রেমডেসিভির এর ভিড় নয়, এর সঙ্গে সঙ্গে আরেকটা ভিড় চলছে, আরেকটা ভিড়ের মধ্যে হয়েছে আমাদের ভয়, ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তো কিভাবে দেখছো, কিভাবে তোমার কাছে তো নিশ্চয়ই আজকে তুমি বলছিলে একটু আগে যে you are continuously consulting online, speaking to people. তো তুমি আমাদের একটা স্ন্যাপশট দাও, যে আমরা তো এই ফিজিওলজিক্যাল ব্যাপারটা নিয়ে আমরা একেবারে ওভার কমিটেড, আমার মনে হয় we are over committed, perhaps we are a bit over invested on the physiological part. So how do we intellectually invest ourselves on the psychological side? That's right. First, I would thank you, Kunal da এবং Ask Libya Health, কারণ এই যে ইনিশিয়েটিভটা আপনারা নিয়েছেন এবং এই সময় মানুষের কাছে যেভাবে নানান তথ্য পৌঁছে দিচ্ছেন আপনাদের এই পোর্টালের মাধ্যমে, প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, প্রচুর মানুষ তারা জানাচ্ছে তাদের কাছে অনেক স্বচ্ছ ইনফরমেশন ছিল না, যেটা ছিল আপনাদের
থেকে আসছে কুণালদা, আমি ব্যক্তিগতভাবে অনেক সময় আপনাদের ভিডিওস থাকে, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে প্রশ্নটা আপনি করছিলেন কুণালদা, যে আমরা যখন এখন মানসিক স্বাস্থ্যের কথা বলছি, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি মানুষ ভীষণ দুশ্চিন্তায় রয়েছে, তাদের মধ্যে ভয় কাজ করছে, অনেকে বলছেন এই বুঝি আমার প্যানিক অ্যাটাক শুরু হচ্ছে, এবং মন এবং শরীর খুব জড়িত। মন যদি বিগড়ে যায় শরীরের ওপর প্রভাব অবশ্যই পড়ে, এবং এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিন থেকে আপনিও যেভাবে দেখতে পাবেন কুণালদা, অনেক সময় দেখছেনও যে যখন যখন আমরা খুব দুশ্চিন্তায় পড়ছি, আমাদের স্ট্রেস পাচ্ছে, তার দরুনও কিন্তু আমাদের শরীরের প্যারামিটার্স গুলোর ওপর একটা নঙর্থক প্রভাব পড়ছে। অক্সিজেন স্যাচুরেশন সেখানে আবার কিছুটা ড্রপ করে যাচ্ছে। খুব কান্নাকাটি করার পরে যদি আমরা অক্সিজেন স্যাচুরেশন চেক করি, আমরা দেখবো সেখানে কিন্তু একটা তারতম্য ঘটে গেছে। আবার একটু যখন আমরা সেটেলড বোধ করছি, তখন সেখানে একটা সদর্থক পরিবর্তন আসছে। তো আমার যেটা গোড়াতেই সকলকে বলার আপনাদের এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ আমরা প্রত্যেকেই খুব উৎকণ্ঠায় থাকবো, উদ্বেগের মধ্যে থাকবো, ভয়ে থাকবো। সেটাকে কিন্তু আমরা এক্ষুনি একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছি বলে দেখবো না। কারণ এইরকম একটা পরিস্থিতিতে যদি আমাদের উদ্বেগ না হয় কুণালদা, সেটাই তো উদ্বেগের। কারণ চারপাশের অবস্থা যা, তাতে তো সত্যিই আমাদের প্রতি মুহূর্তে দারুণ মন ভালো থাকবে, কোনো উদ্বেগ আসবে না, কোনো চিন্তা করবে না, এ তো সম্ভব নয়। এবং আমাদের যদি একেবারে খুব ফরম্যাটিভ দিনগুলো দেখি, যখন আমরা গুহা মানব টানব ছিলাম, তখন তো আমাদের ভয়ে, দুশ্চিন্তা এগুলো আমাদের সিস্টেমে দেওয়া হয়েছিল আত্মরক্ষার্থে, যাতে বাঘ ভাল্লুক তাড়া করলে আমাদের বডি আমাদের সজাগ করে দিতে পারে, সতর্ক করে দিতে পারে, এবং আমরা যাতে আত্মরক্ষার্থে হয় দৌড়ে পালাই, তা না হলে কিছু না কিছু বন্দোবস্ত করে তার সঙ্গে লড়ে নিই। তো এখনো যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় ব্রেন কিন্তু ভয় পাওয়াচ্ছে, দুশ্চিন্তার মধ্যে আমাদের ফেলছে, যাতে আমরা আত্মরক্ষার্থে নিজেদের সিস্টেমকে আরো সজাগ করতে পারি, অ্যালার্ট করতে পারি। কখনো কখনো হয়তো অল্প ভয়কে অনেক বড় ভয় করে দেখছি। অনেক সময় আমি এটা অন্যভাবে বলি কুণালদা, যে এটা আমাদের এক একজনের কম্পিউটার সিস্টেম কোনটাকে ভাইরাস করে ডিটেক্ট করবে আর কোনটাকে করবে না, তা তো ভ্যারি করে। তো খুব সেন্সিটিভ সিস্টেম হলে অনেক সময় সে কিন্তু অনেক সাইটে আমাদের ঢুকতে প্রথমেই আটকাবে, বলবে এইখানে কিন্তু বিপদ আছে। আবার আমরা বলি না না, ওটা অতটা বিপদ নয়। তো ব্রেনও অনেক সময় কিন্তু এমন কিছুকে বড় বিপদ বলে আমাদের দেখাতে পারে, যেখানে একটা ফলস সিগন্যালিং কাজ করতে পারে। যেমন হয়তো আমার মনে হচ্ছে যে আমার আজকে কি একটু হঠাৎ দমটা বন্ধ হয়ে এলো, আমার কি একটু শরীরটা খারাপ লাগছে, এবার এটাকে যদি আমি হার্ট অ্যাটাকের সিগন্যাল ধরে নি কুণালদা, তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি আমার শরীরের মধ্যে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হবে, তখন আমার আরো শ্বাস প্রশ্বাস দ্রুত হবে, তার ফলে আমার কিন্তু আপনার ডিসিপ্লিনের জায়গাটা অনেক বেশি, শরীরে এমন কিছু পরিবর্তন সাময়িকভাবে ঘটে যাবে, যেটাকে আমার তখন মনে হবে একেবারে মৃত্যু ঘটবে বলে আমি প্রিপেয়ার্ড। কিন্তু এমনও হতে পারে যে সেখানে ব্রেন কিন্তু যেটাকে হার্ট অ্যাটাকের সিগন্যাল ভেবেছিল, সেটা হার্ট অ্যাটাক অ্যাকচুয়ালি নয়, একটা সাময়িক কোথাও শারীরিক তারতম্যকে আমরা অনেক বেশি একটা বড় বিপদ হিসেবে দেখেছিলাম। এখানে একটা কথা একটু আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলবো, সেটা হচ্ছে শরীর কিন্তু এই সিমটম গুলো মনের কথা শুনে বানিয়ে ফেলে না। এরকম কিন্তু নয় যে আমরা মিথ্যে মিথ্যে সিমটমস গুলো সত্যিই ঘটে। সমস্যাটা থেকে ব্যাখ্যার জায়গায়, ব্যাখ্যাটাকে আমার ব্রেন কিভাবে করছে, সে কি এটাকে হার্ট অ্যাটাক বলে ব্যাখ্যা করছে, কোভিড বলে ব্যাখ্যা করছে, নাকি না আমার একটা এই মুহূর্তে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, আমি একটু ডিপ ব্রিদিং করি, একটু নিজেকে সেটেল করি, এবং কুণালদার মতন মানুষদের দ্বারস্থ হয়ে জানি যে বিষয়টা কি। তাতে যদি আমার ডাক্তার আমায় পরামর্শ দেন যে না তোমাকে এই পদক্ষেপগুলো নিতে হবে, আমি সেটা করব। কারণ আমার শরীরের এই কলকবজা নিয়ে আমি যদি মনে মনে প্রথমেই একটা চূড়ান্ত উপসংহার ড্র করে ফেলি, তাতে কিন্তু অনেক সময় আমি আরশোলাকেই গলবাকি ভাবছি। এমনও হতে পারে সেটা হয়তো খুব ছোট একটা বিপদ, আমি অনেক বড় করে দেখে নিয়েছি এবং তার দরুন আমার অনেক সমস্যা হচ্ছে। আবার এমনও হতে পারে বিপদটা বড়, কিন্তু হয়তো মৃত্যুর মুখে আমায় ঠেলে দেবে না যদি ইমিডিয়েট চিকিৎসা শুরু করা যায়। তো আমার মনে হয় এইখানে একটু আমাদের সজাগ থাকতে হবে। দ্রুত আরেকটা জায়গায় এত কুণালদা, অনেক সময় অ্যাংজাইটির দরুন আমাদের মধ্যে একটা ডিনায়াল রেসপন্স তো আসছে, যেটাকে আমরা ফ্লাইট রেসপন্স বলি। আমরা ডাক্তারের সাথেও যখন অনেকে কথা বলছি, আমরা আমাদের আসল সিমটম গুলোকে একটু আন্ডার প্লে করাচ্ছি। মানে আমার না ততটা না, মানে হয়তো এই সময়টা এমনি একটু এসিতে ঠান্ডা ঠান্ডা লাগে বোধহয়, তার জন্য একটু জ্বর জ্বর, ততটা নয়, এমন করে বলছি যে ডাক্তার আমাকে আপনার কোভিড। তো আমরা প্রতি মুহূর্তে কিন্তু চেষ্টা করি আমার এই সিমটমকে গোড়া থেকেই ধামাচাপা দিতে। সেখানে আমি একটু অনুরোধ করবো যে এই মুহূর্তে কিন্তু যে কোনো অসুবিধা থেকে আপনারা
ডাক্তারের পরামর্শ নিন, তিনি যদি আপনাকে অলরেডি ওষুধ বলেন টেস্ট করতে পারেন, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একদম গোড়াতেই যদি যাওয়া যায়, বহু সময় কিন্তু কোনালদা আপনারা ওই পরিসংখ্যান পাচ্ছেন যে রেস্ট করতে দেওয়া যাক, বাড়াবাড়ির জায়গায় না গেলে কিন্তু অনেক সময় স্বাভাবিক। হ্যাঁ, I would agree with almost everything you said, অনুপমা। তার মধ্যে দুটো জিনিস আই থিঙ্ক, যে দুটো নির্যাস তুমি যেটা বললে, একটা হলো হ্যাঁ, আমাদের সব সময় তো জীবনটা একেবারে সেই মানে চারিদিকে গোলাপ ফুল উপর দিয়ে মধু ঝরছে সেরকম হয় না। সো আই থিঙ্ক উই হ্যাভ টু বি ইন অ্যাকসেপ্টেন্স অফ রিয়ালিটি, যে আছে এইটা কঠিন সময়, এটা শক্ত সময়, তো এইটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকে এই যে সারি সারি মৃতদেহ জ্বলছে, তার মধ্যে দিয়ে তারা পজিটিভিটি বার করার চেষ্টা করছে। আই থিঙ্ক দ্যাট ইজ আর্টিফিশিয়াল। মানুষ পজিটিভ হবে সে যখন নিজের বুদ্ধি সত্তা দিয়ে বিচার করবে যে হ্যাঁ, পরিস্থিতিটা আয়ত্তের মধ্যে আসছে, ইমপ্রুভ করছে, সে নিজের বিশ্লেষণ ক্ষমতা দিয়ে পজিটিভ হবে। তাকে আমি একেবারে জোর করে বাঁশপেটা করে পজিটিভ করাটা হয়তো ঠিক না, দ্যাট ইজ নট রাইট। And a very important thing যেটা তুমি underline করলে is the flight and fright reaction, which is the essence of evolution. কারণ আমরা যে ইভলভ করেছি এবং মোটামুটি অনেক কিছু এধার ওধার করে করে এই 120,000 বছর টিকে রয়েছি বিকজ অফ দ্যাট। কিন্তু একটা কথা জানো তো, আমি জানি না, আমি জাস্ট তোমায় জিজ্ঞেস করছি যে what is the right way of addressing this? এই উত্তরটা আমার জানা নেই। এই যে ধরো যারা এই বিদ্যুতের সমস্যাটা করে না হাসপাতালে আসে, আমি আমার সবচাইতে কাছের লোকেদের, বন্ধুদের দেখেছি, তারা বসে না, সামনে মনিটর থাকে নার্স ওষুধ দিচ্ছে, তারা বোধহয় একেবারে অপলক দৃষ্টিতে কিছু না হলে, আমি হলে হয়তো তাই করতাম, আমার মনে হয় অন্য লোকের ক্ষেত্রে বলাটা শুধু ঠিক না, আমি হলে এক্স্যাক্টলি দ্য সেম থিং, যে সে ওই মনিটরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে অক্সিজেনের সংখ্যাটা সে হয়তো ক্রমাগত চোখের পাতা না ফেলে 48 ঘন্টা খালি স্যাচুরেশনটা দিচ্ছে। দেন আই আস্ক মাইসেলফ, হ্যাঁ, সে আমার কোনো ঔদ্ধত্য নেই তাকে বলার আপনি ভুল করছেন, আরে ভুল করছেন, সে তো নিজে বুঝতে পারছে যে সমস্যায় আছে। তো সেখানে আমরা ডাক্তার, হ্যাঁ, আমরা যখন একটা অ্যাকিউট ট্রিটমেন্টের মধ্যে একটা স্টেট অফ ইনক্রিজিং অ্যাংজাইটি দেখছি, তোমরা কি বলো, যে তোমরা কি অ্যাডভাইস করো যে ডাক্তাররা, হেলথ কেয়ার ওয়ার্কাররা, সিস্টাররা, তারা গিয়ে কিভাবে সেটাকে অ্যাড্রেস করবে? হাউ টু অ্যাড্রেস দিস সিচুয়েশন? দিস ইজ অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন কুনালদা, কারণ আমরা জানি এই বিশেষ করে কোভিড এর ক্ষেত্রে কিন্তু আগে অন্য অসুখে যেরকম তারা বাড়ির লোককে মিট করতে পারতেন, বাড়ির লোকের থেকে জোর পেতে পারতেন, এখন তো সেই উপায়টা নেই। এখন যারা আপনারা তাদের কাছে পৌঁছচ্ছেন বা যখন যারা হেলথ কেয়ার গিভার্সরা পৌঁছচ্ছেন, তারাই একমাত্র কমিউনিকেশনের মাধ্যম। এবং যখন আমাদের শরীর খারাপ থাকে তখন আমরা ইনফরমেশন পেতে চেষ্টা করি টু রিডিউস আওয়ার অ্যাংজাইটি। এই জায়গাটা আমি একটু বলতে চাইবো, কারণ আমি যদি দেখতে না পাই যে আমার অক্সিজেন স্যাচুরেশন কিরকম, বা অনেক সময় যেরকম হয় ডাক্তার হয়তো এসে দেখলেন, ডাক্তারবাবু কি বুঝছেন আমরা যে জিজ্ঞেস করি, তার কারণ ডাক্তারবাবু যদি কোনো উত্তর না দেন আমরা আমাদের মন গড়া অনেক কিছু ধরে নিই, কিন্তু টু ফিল আপ দ্যাট গ্যাপ, ওই ইনফরমেশনের গ্যাপটাকে পূরণ করি আমরা আমাদের অনেক 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 ওয়ারিজ দিয়ে, অ্যাপ্রিহেনশনস দিয়ে। হয়তো ডাক্তারবাবু ওরকম খারাপ কিছু দেখেননি, আমরা ধরে নি ওরে বাবারে। আমার মনে হয় সেখানে ইনফরমেশন নিয়ে আমার দু একটি কথা একটু বলার আছে কুনালদা। আমরা যারা হেলথ ওয়ার্কার্স আছি, আমাদের দেখতে হবে যে ইনফরমেশনটার মধ্যেও একটা আইসিইউ এর মডেল আছে, যেরকম ইনফরমেশন মাস্ট নট বি আই, ইনঅ্যাডিকুয়েট, ইনফরমেশন মাস্ট নট বি সি, কন্ট্রাডিক্টরি, ইনফরমেশন মাস্ট নট বি ইউ, আনরিলায়েবল, আনঅথেন্টিকেটেড। এই তিনটে জিনিস হলে কিন্তু খুব গোলমাল। আইসিইউ মডেলটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হবে না, কন্ট্রাডিক্টরি হবে না, আনঅথেন্টিকেটেড হবে না। অর্থাৎ আমায় যখন জিজ্ঞেস করা হবে, ধরা যাক আমি একজন নার্স, আমি সত্যি অতটা বুঝতে পারছি না যে এই মানুষটির কি অবস্থা, আমি এটাই বলবো যে দেখুন আমি যেটুকু দেখতে পাচ্ছি ম্যাম, আমি যেটুকু দেখতে পাচ্ছি এইটা না আমার এরম মনে হচ্ছে।
আপনি একটু নিজে শান্ত হন, এটা তো আমিও পুরোটা এখন জানি না, ডাক্তারবাবু এলে আমি ওনার সাথে কথা বলে আপনাকে আবার জানাচ্ছি। এখানে আমি কিন্তু কোনো ইনফরমেশন দিলাম না তাও নয়, একজন নার্স এসে একরকম বললেন, আরেকজন এসে আরেকরকম বললেনটাও হলো না, তাহলে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন আছে। আনঅথেন্টিকেটেড নয়, কারণ এমন একজন এসে, আমি এমন একজনকে জিজ্ঞেস করলাম যার সত্যিই কোনো আইডিয়া নেই, সে একটা বলে দিল খুবই তো চিন্তার মনে হচ্ছে, তার জানার কথাই নয় চিন্তার মনে হচ্ছে। তো আমি বলবো যে সেখানে যে ইনফরমেশনটা আমাদের কাছে আসছে, আমি ঠিক যতটুকু বুঝতে পারছি, যতটুকু জানছি সেটুকু তাকে বলা। আরেকটা অনুরোধ আমার আপনাদের প্রত্যেকের কাছে থাকবে কুণালদা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে ধরুন আমাদের বাড়ির যদি আজকে কল খারাপ হয়ে যায় বাথরুমের, আমরা যতক্ষণ না এসে প্লাম্বার ওটাকে ফিক্স করে, আমরা তো ওই কাজটা জানি না, ওই কল কবজাটা তো আমাদের আয়ত্তে নেই, ওই স্কিল তো আমাদের নেই। আমরা যখন বাথরুম জলে ভেসে যাচ্ছে হায় হায় করতে পারি, তারপর হয়তো দেখলাম ওটা 2 মিনিটের কাজ। ঠিক তেমনি আমরা আমাদের শরীরের অনেক প্যারামিটারের এদিক ওদিক হলে অনেক সময় ভীষণ আতঙ্কিত হয়ে পড়ছি, কিন্তু আপনারা হয়তো গিয়ে সেটাকে কিছুক্ষণের মধ্যে সেটেল করিয়ে দিতে পারবেন। তো সেখানে আমার মনে হয় যে যার উপর আমায় নির্ভর করতে হচ্ছে, আমি গোড়াতেই একটা চরম আতঙ্কের জায়গায় ব্যাখ্যায় মাথায় পৌঁছে না গিয়ে একটু ওপেন এন্ডেড থাকি। আমার যা জিজ্ঞাস্য, যেটা সম্পর্কে আমার সত্যিই কোনো নলেজ নেই, সেখানে আমি মনে মনে কিন্তু একটা ক্যাটাস্ট্রফি তৈরি না করে যিনি জানেন তাকে একটু ভরসা করি। এবং যদি আমার কোনো ভয়ের জায়গা থাকে, আমি বলবো যে কুণালদা ইনফ্যাক্ট যখন কোনো ডাক্তার আসছেন আপনাদের কাছে, যখন তারা প্রশ্নের মুখোমুখি পড়ছেন, আপনারাও চেষ্টা করুন। ও আচ্ছা, আই এম এভার সো সরি। যাই হোক, বোধহয় সাইক্লোনটা এখন অব্দি না এলেও আর কি সাইক্লোনের অ্যান্টিসিপেশনে কেউ ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিল। সো লেটস গেট ব্যাক টু ইট। তুমি ওই আইসিইউ অফ ইনফরমেশনটা নিয়ে বলছিলে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আমি সেটা বলছিলাম, এবং সেই কনটেক্সটে আমার বলার কুণালদা যে আমি যখন কোনো একজন ডাক্তারকে জিজ্ঞেস করছি যে আচ্ছা এই অক্সিজেন স্যাচুরেশনের মানে কি, তিনি কিন্তু আমাকে অথেন্টিকেটেড ক্ল্যারিফাইড ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন আদতে দিতে পারবেন। যেরকম ধরুন সিটি ভ্যালু, আমরা ওরে বাবা আমার বিরাট ভ্যালু এসছে, আমার কম ভ্যালু এসছে, কোনটার কি মানে? অ্যাকচুয়ালি যে বিরাট ভ্যালু মানে ভয় পাওয়ার কারণ নেই, এটা তো আমাকে ডাক্তার বলবে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের নিজেদের কিন্তু অনেক ক্ল্যারিফাইড ইনফরমেশনের সোর্সটা নির্ধারণ করতে হবে। নিজে নিজে প্যারামিটার গুলো দেখে মনে একটা কিছু সারাক্ষণ যদি চলতে থাকে, তাতে অটোমেটিক্যালি বায়োফিডব্যাক মডেলে কিন্তু আমার প্যারামিটার গুলোর আবার ওপর নিচ শুরু হবে। আমরা এক্সপেরিমেন্টালিও যদি দেখি যে হাতে আপনি অক্সিজেন স্যাচুরেশনের মেশিনটি লাগিয়ে এই বুঝি আমার শেষের সেদিন ভয়ঙ্কর যদি করতে থাকি, আপনি দেখবেন কিন্তু তারতম্য হচ্ছে। আবার আপনি একটু ডিপ ব্রিথ করে একটু রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে যদি দেখেন, দেখবেন কিন্তু আপনার অক্সিজেন স্যাচুরেশন যেন একটু বেটার হয়েছে। এক্ষেত্রে আমি আবারও বলবো, আমরা নিজেরা যেন আমাদের শরীরের দায়িত্ব নিয়ে না নিই যখন আমরা শারীরিকভাবে একটা ডিফিকাল্টি দিয়ে যাচ্ছি। এও বলবো কুণালদা, আমি যদি নিজেও ডাক্তার হই, আমি যেন আরেকজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের চিকিৎসা করি। কারণ নিজেদের ব্যাপারে আমাদের অনেক ইমোশনাল ফিয়ার্স, অনেক বায়াসেস থাকে, এবং এটা আপনিও মেডিকেল ডিসিপ্লিনে আপনারা জানেন, যে কারণে বলা হয়েছে আমি নিজের ক্ষেত্রেও যেন কারোর একটা কনসালটেশনে অনেক সময় কিছু ওষুধ বা কিছু প্রসিজিওর অ্যাডমিনিস্টার করতে গেলে সেটা একটু করতে পারি, যাতে আমার নিজেকে দেখার ক্ষেত্রে ওই দুর্ভাবনার আচ্ছাদনটা না পড়ে, আমার চিন্তার স্বচ্ছতাটা যাতে বজায় থাকে। তো আমি বলবো যখন হসপিটালেও আমরা আছি, আমরা যদি এইটা একটু মেনটেন করতে পারি। আরেকটা আমার অনুরোধ থাকবে কুণালদা আপনার কাছে, এবং আপনার মতন আরো যারা অনেক মানুষের কাছে পৌঁছচ্ছেন, কাজ করছেন, কিছু কিছু হাসপাতালে শুরু হয়েছে অনলাইন থেরাপি, তারা অ্যাভেল করছে। আমি জানি কিছু হাসপাতালে প্রভিশন আছে, বাকি জায়গাতেও যদি এটাকে একটু শুরু করা যায়, যে যে মানুষরা সেই সময় ওখানে ভর্তি হচ্ছেন, যাদের কথা বলবার মতন অবস্থা রয়েছে, যদি তারা চান যে কোনো সাইকোলজিস্টের সাথে বা হেল্পলাইন নাম্বার একটু কানেক্ট করবেন, যদি সেই প্রভিশনটা একটু তাদেরকে দেওয়া যায়। Very good idea. Definitely, we'll take it on board. নতুবা তার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের একটু ছুঁয়ে যাওয়া উচিত, যে এই শারীরিক তো দেখো যা ঝঞ্ঝাট ঝামেলা হেনাথানা তো আছে, তার উপর আবার দাদা বেঁধে আসছে দ্য প্রেশারস অফ লকডাউন। আমাদের যাদের হয়তো ওই আগের দিন চন্দ্রিলের সাথে কথা বলছিলাম, তো চন্দ্রিল একটা কথা সুন্দর বলেছিল পৃথিবীটা দুভাগে বিভক্ত, যারা বেঁচে থাকতে পারছে, যারা সুস্থ হয়েও বেঁচে থাকতে পারছে, আর যে সুস্থ হয়েও বেঁচে থাকতে পারছে না, দ্যাট ইজ হোয়াট হি ইমপ্লাইড। অর্থাৎ এই
একটা কনস্ট্যান্ট প্রেশার। আমাদের 80% মানুষের জীবন জীবিকা হচ্ছে তার দৈনন্দিন যাতায়াত, হ্যাঁ, ঠিক। কাজকর্মের উপর নির্ভর করে। হুম, তো আই থিঙ্ক মানে দিস ইজ সাচ আ মানে এটা এমনই একটা পানিশিং কন্ডিশন হুম, যেটা শারীরিক অ্যাংজাইটির উপরে মানুষের একটা লাইভলিহুডের অ্যাংজাইটিটাকে চাপিয়ে দিচ্ছে, তাই না? very true. মানে মানে এটা এটা একটা মানে একটা সাংঘাতিক যাতায়াত। তোমরা কি হুম, দেখছো? তোমরা তোমরা নিশ্চয়ই অনেকের সাথে ডিল করছো যে হুম, যাদের এই দুটো দুর্ভাবনা, তারা, হুম, আমরা তো একটা সাইক্লোন নিয়ে ভাবছি, আর এদের মনের মধ্যে সমানে দুটো সাইক্লোন ঘুরছে। একটা শরীর নিয়ে ঘুরছে, একটা সংসার নিয়ে ঘুরছে, একটা 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 অর্থনৈতিক সাইক্লোন। হুম, তো হুম। ইউ মাস্ট বি সিইং, তোমরা নিশ্চয়ই দেখছো এটা। অ্যাবসলিউটলি কুনাল দা, এবং আমি একটু অ্যাড করব আপনার যে কনসার্নের জায়গাটা আপনি বলছেন, একদিকে তো অর্থনৈতিক দুশ্চিন্তার জায়গা অনেক মানুষের থাকছে, এমন কিছু পেশা আছে যে পেশাগুলোতে মানুষ আবার কোন দিন ফিরতে পারবো জানি না, যেরকম ধরুন যারা পারফর্মিং ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিল, কেউ হয়তো সঙ্গীত শিল্পী, বা কেউ হয়তো থিয়েটার করেন, এই মানুষগুলি কিন্তু জানেন না যে তার এই পেশাটা আরো অনেকের মাঝখানে হলে গিয়ে কবে আবার তিনি এনে হয়তো মানুষের সামনে পৌঁছে দিতে পারবেন। তো সেখানে অনেক পেশাই যেন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে অর্থনৈতিক দুশ্চিন্তার পাশাপাশি। কিন্তু অনেক পেশাগত জায়গায় কি আমাকে অন্য কিছু তাহলে স্কিল শিখতে হবে, অন্যভাবে কি উপার্জনের কথা ভাবতে হবে, মানুষকে কিন্তু সেটাও মনে করতে হচ্ছে। তো আমি একটাই যেটা বলবো, দেখুন লকডাউন নিয়ে তো অনেক ডিবেট আছে কুণাল দা, আপনারও অনেক ভিডিও আমি দেখেছি যেখানে আপনি তার দুটো দিকের কথাই উল্লেখ করেছেন, যে মেডিকেলি কোন জায়গা থেকে ভাবা হচ্ছে, কেন 15 দিনের সাইকেল, সেটাও যেরকম আপনি অনেক ক্ষেত্রে উল্লেখ করেন। আবার একটা দিকে তার যে অসুবিধের দিকগুলো, সেই জায়গাগুলো কিন্তু আপনি একেবারে মানে অর্থহীন ভাষায় উল্লেখ করেছেন কুণাল দা। দেখুন আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে লকডাউন সত্যি আবারও এক্সটেন্ডেড হবে কিনা, কত কত ক্ষেত্রে কোনটা কোনটা নিয়ম বিধি থাকবে, এটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমি যেটা মনে করি এই সমস্ত ক্ষেত্রে, যে অংশটা আমার অ্যাংজাইটির নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ে ভাবতে গেলে আমার অ্যাংজাইটি আরো বাড়বে। আমায় যদি এই পরিস্থিতিতে কোন অংশটুকু আমার নিয়ন্ত্রণে আছে সেই জায়গাটা মাথায় রেখে একটু সলিউশনের কথা ভাবতে হয়, তাহলে আমি দেখতে পারি যে এই মুহূর্তে আমার যদি উপার্জন কমে থাকে, আমি কি আমার ব্যয়টাকে একটু কন্ট্রোলে আনতে পারি, কারণ অনেক ব্যয়ের পথও কিন্তু এখন আমাদের বন্ধ আছে এই লকডাউন পিরিয়ডে। আচ্ছা তাহলে কি আমি আমার সঞ্চয়ের জায়গাটাকে আরেকটু সেটেল করাতে পারি? তিন হচ্ছে, অনেক মানুষ কিন্তু এই পরিস্থিতিতে নতুন করে অন্য ধরনের কাজ, স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই কুণাল দা, আমি গত বছর লকডাউন থেকে দেখেছি আমাদের পাড়ায় একটি দোকানে তেলে ভাজা বিক্রি করতেন একটি দম্পতি। তারা যখন দেখলেন যে তেলে ভাজার দোকানে মানুষ এসে কিন্তু সাহস করে আর কিনছেন না, ওই দোকানটিতে তারা এবার মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিক্রি করতে শুরু করলেন, এবং এখন কিন্তু তাদের সেই দোকান মানুষ পৌঁছচ্ছেন, তারা কিনছেন। তো আমি যেটা বলার চেষ্টা করছি উদাহরণের মধ্যে দিয়ে, আমাদের কিন্তু বিপদও অনেক সময় নতুন পথ নির্মাণের দিশা দিতে পারে। আমরা যদি শুধুমাত্র ভারাক্রান্ত হয়ে যাই, আমাদের সেই ডিসিশন মেকিং এবিলিটি, সেই জায়গাটা অনেক সময় আচ্ছাদিত হয়। আমরা একটু নিজেকে শান্তভাবে যদি ভাবার চেষ্টা করি, ঠিক আছে এই রাস্তায় যদি আমার আজকে দুর্যোগ নেমে এসে থাকে, আমি আর কি পথ নিতে পারি, কারণ আপনার বাড়ির রাস্তায় যদি ঝড়ে গাছ পড়ে আপনি বাড়ি ফিরবেন না তো হবে না, আপনি একটা অন্য পথ খুঁজবেন। তো আমি মনে করি জীবিকার ক্ষেত্রেও আমাদের অনেক সময় একটু ঘুরপথ নিতে হতে পারে, কিন্তু একটু শান্তভাবে যদি আমরা সে রাস্তা বার করার চেষ্টা করি, আমাদের এতদিনের অধ্যয়ন, অভিজ্ঞতা, স্কিল, বুদ্ধি, মেধা, তাদের কিন্তু কোভিড আক্রান্ত করে দেয়নি, তাদের লকডাউনও আক্রান্ত করে দেয়নি। তাহলে কোন পথে তাকে প্রয়োগ করবো তা আমাদের একটু ভাবতে হবে সচেতন হবে। রুতমা, আমরা তো এই একটা বড়দের পৃথিবীতে থাকি, তো কিন্তু হুম, আর একটা গ্রুপ, আমি আমার দুটো ওয়েবিনার বলবো না, মানে দুটো সেশন করার সৌভাগ্য হয়েছিল। তো হুম, হুম, একটা সেশনের অ্যাভারেজ বয়স ছিল জানো কাদের? ক্লাস 2 to 4। হ্যাঁ, এবং আই রিয়েলি এনজয়েড ইট। এবং হুম, হুম, তারপরে আর একটা এজ গ্রুপ যারা এখন একটা ট্রানজিশনাল পয়েন্টে, সত্যি এ হুম, ধরো হুম, 10, 11, 12, হুম, এরাও কিন্তু একটা এরাও কিন্তু একটা প্রচন্ড টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ঠিক। তো হলো এদের এদের চেনা পৃথিবীটা কেমন পাল্টে গেছে, বন্ধু বান্ধব নেই, এই নেই, কতদিন ধরে বাড়িতে এই ফোনের সামনে, ট্যাবের হুম, সামনে, স্ক্রিনের হুম, সামনে বসে আছে।
তারপর মানে এই যে 10, 11, 12 এর যে ছেলে মেয়েরা বেচারা আই হ্যাভ পিটি অন দেম, যে পরীক্ষা হবে কি হবে না, কি হবে না হবে। তো তোমরা কিভাবে ট্যাকল করছো, তোমরা কি বলছো তাদের? মানে আই ডোন্ট থিংক ইটস আ ভেরি ইজি সলিউশন বাই এনি মিনস। কি বলছো? দ্যাটস রাইট, ভেরি ট্রু কুনালদা। ইনফ্যাক্ট এখানে অনেকে লিখছিলেন যে আমাদের সন্তানদের কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, তাদের ভালো লাগছে না। এবং আপনি যে এজ গ্রুপ গুলোর কথা বলছেন, এক একটা বয়সে এক এক ভাবে তো এই পুরো বিষয়টা আমাদের অভিঘাত তৈরি করছে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে সত্যি সত্যি আপনি বলুন তো কুনালদা, এই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে না দেখতে পাচ্ছি টিচারকে, না আমার প্রপার ক্লাসরুম আছে, আমি কনসেন্ট্রেট করে পড়াশোনা করবো, কি হয় আপনি বলুন কুনালদা। মানে আমাদেরও একটা না অনেকক্ষণ যদি ওয়েবিনারে ক্লাস করতে বলা হয় খাতা কলম নিয়ে, আমাদের একটু ঢুলে পড়তে ইচ্ছে করে। মানে জেনারেলি আমি বলছি বড়রাই পারছি না, তো ছোটদের তো এই নিয়ে আমাদের সত্যিই বলা। আমি তো হোয়াটসঅ্যাপে খুলতে পারি না। তাহলে দেখুন কুনালদা, আমার কি দুরবস্থা, আমি হোয়াটসঅ্যাপে পড়তে পারি না খুলে, কি অবস্থা। এবং এক্ষেত্রে আমি অরুন্ধতিদির একটা কমেন্টকে একটু আনবো। অরুন্ধতি একটা খুব সুন্দর কথা বলেছিলেন একটি অনুষ্ঠানে, আমি এবং অরুন্ধতিদি উনি একজন এডুকেশনিস্ট এবং অরুন্ধতিদির বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ করেন। অরুন্ধতিদি বলেছিলেন যে মিডিয়ামটাতে ওরা খেলছে সেই মিডিয়ামটাই হঠাৎ পড়াশোনার মিডিয়াম হয়ে গেছে, তো ওদের তো একটা মিডিয়াম কনফ্লিক্টও হচ্ছে। আমার যেটা বলার এক্ষেত্রে কুনালদা সব অর্থে সেখানে হচ্ছে এই পিরিয়ডটাতে তো আমরা বাচ্চাদের সুরক্ষার্থে তাদের স্কুল পাঠাতে পারছি না, নানান নিয়ম কানুন প্রতি মুহূর্তে লাগু হচ্ছে এবং প্রতি মুহূর্তে আমরা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি। কিন্তু তথাপি এটা যদি আমরা একটু মাথায় রাখি যে তাদের যে বুদ্ধি, তাদের যে এবিলিটি, তাদের যে মেধা, তারা কিন্তু কেউ স্ট্রাইক করেনি, তারা কিন্তু আছে। আমাদের যদি তাদেরকে একটু অন্যভাবে এই সময়টা অন্য বিকাশগুলোতে সাহায্য করে আমরা করতে পারি, অর্থাৎ এমন নয় যে তুমি এই টাইমটা ইউটিলাইজ করো, 4টে স্কিল শিখে নাও, সেটা সম্ভব না হতে পারে। তার কারণ সেও কিন্তু দুশ্চিন্তায় আছে, তারও কিন্তু দাদু হাসপাতালে গেছিলেন আর ফেরেননি, তার মতন করে সেও কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছে কুনালদা। বাচ্চাও কিন্তু যে বয়সে এক্সিস্টেন্সিয়াল ফিয়ার কনফ্রন্ট করছে এই জেনারেশনে, অনেক সময় কিন্তু বাচ্চাকে সে বয়সে সেটার মধ্যে দিয়ে আগে আগে যেতে হয়নি। তো তার কাছেও কিন্তু আরো অনেকগুলো আবেগের ওঠাপড়া চলছে, তার মধ্যে সে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে ক্লাস করতে পারবে এই আমরা প্রত্যাশা করতে পারি না। আমার মনে হয় তাকে একটু তার মতন করে সামাল দেওয়া, একটু অন্য পদ্ধতিতে তার কাছে একটু পড়াশোনার ম্যাটেরিয়াল পৌঁছুন। এবং একটা জিনিস আমি একটু অ্যাড করবো কুনালদা, কিছু প্রো সোশ্যাল বিহেভিয়ার, যেরকম আমরা জানি অনেক মানুষ একে অপরের পাশে দাঁড়ানোর জন্য বাড়িতে কেউ হয়তো একটা কিচেনের ব্যবস্থা করছেন, কেউ হয়তো বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে কোথাও কোথাও কিছু কিছু পৌঁছে দিচ্ছেন যারা কোয়ারেন্টিনে রয়েছেন, আইসোলেশনে রয়েছেন তাদের জন্য। এই যে ধরুন ঝড় আসছে, আমরা যদি বাচ্চাদেরকে একটু বলতে পারি যে আচ্ছা চলো আমরা একটু অন্যভাবে আমাদের এই সময়টাকে ব্যবহার করব, তোমার যা যা উদ্বৃত্ত জামা, যে বইগুলো তুমি অনেক ছোটবেলায় পড়তে, আজকে আমরা সেগুলো খুঁজে বার করি, আমরা কোথাও একটু গিয়ে এগুলো দিয়ে আসবো, কারণ হঠাৎ অনেক মানুষের প্রয়োজন পড়তে পারে। আমরা কিন্তু এই পিরিয়ডে পুঁথিগত লার্নিং এর বাইরেও বাচ্চাকে একটা জীবনের বড় অধ্যয়নের পাঠও দিতে পারি। আমরা নিজেরাও কিন্তু সেই চর্চাটাতে তাদের সঙ্গে লিপ্ত হতে পারি। এবং যাদের পরীক্ষা নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে অসুবিধে হচ্ছে তাদেরকে আমি বলবো, কোনোদিনই আর পরীক্ষা হলো না, কোনোদিনই আমি আর উতরলাম না, এ তো হতে পারে না, কিছু না কিছু বন্দোবস্ত হবে। আমরা যখন একটা জ্যামের রাস্তায় আটকে পড়ি কুনালদা, তখন গাড়ির মধ্যে হাত পা ছুড়লে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো না, তো তখন আমাদের একটু শান্ত হয়ে হয়তো একটু বই পড়তে হয়, একটু গান শুনতে হয়। তো আমরা তখন উই আর স্টাক ইন আ সিস্টেম। এই মুহূর্তে যদি সেইটা আমরা একটু তাদেরকে কনভে করতে পারি যে এই পিরিয়ডটাতে তুমি একটু সহনশীলতার সাথে শান্তভাবে এই জোরটা রাখো যে তোমার এইটাও অতিক্রম তুমি করবে, ইটস আ ওয়েভ, দিস টু উইল পাস, তখন আবার নতুন করে শুরু করা যাবে। আরেকটা ছোট্ট জিনিস একটু বলবো, বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে, ওদের না বাড়িতে একটু প্রিভেসি দিন, ওদের একটু নিজেদের স্পেসেরও তো দরকার হয়। অনেক বাড়িতে সত্যিই সে পরিসর থাকছে না, কারণ আমরা সারাক্ষণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছি, তাতে ওদের প্রাণ একেবারে ওষ্ঠাগত। ওরা যদি মাঝে মাঝে একটু বন্ধুদের সাথে ফোনে আড্ডা মারে, একটু যদি ভিডিও কল করে, সারাক্ষণ ফোন নিয়ে বসে আছিস, একটু ওদের অত বলবেন না, কারণ ওদেরও কিন্তু ইমোশনাল কানেক্টেডনেস এর দরকার আছে এবং ওদের মতন করে ওদেরও একটা কিন্তু পিয়ার গ্রুপ কমিউনিটি ফিলিং এর প্রয়োজন আছে, সেইটা যেন আমরা একটু মনে রাখতে পারি। এবং এখানে দেখো যে কিরকম, এখানে বিরোধী কথাটা বলা উচিত না, কিন্তু এখানে তো দুটো ট্রেন্ড হচ্ছে। একটা ট্রেন্ড হচ্ছে কি যে আমরা এই ডিজিটাল টেকনোলজির খেলায় আমরা সবাই ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি।
যে সিনেমাটাও আমার, গানটাও আমার, কানে ইয়ারফোন দিয়ে হোয়াটসঅ্যাপটাও আমার। অ্যাট দ্য সেম টাইম এই যে চারিদিকে যে ডিসট্রাকশন, এই যে একটা যে পৃথিবীটা তোলপাড় হচ্ছে, সেখানে তো আবার মানুষ বেরিয়ে আসছে। এই যে কমিউনিটি রেসপন্স টু প্রবলেম, এইটা কিন্তু আমি ছেলেবেলা থেকে দেখেছি। কেউ হয়তো বন্যার ট্রেনে দুটো জামা ছুঁড়ে দিল, দুটো এক মুঠো চাল ঢেলে দিল, একটা ডাল ঢেলে দিল। কিন্তু স্পেশালি এইবার এই যে গত প্রায় মানে 2 মাসের ওপর ধরে যেভাবে পিপল ফ্রম এভরি ওয়াক অফ লাইফ দে হ্যাভ কাম আউট টু সিচুয়েশন, আমার মনে হয় এটা কিন্তু একটা বিরাট পাওনা। আমাদের এই আত্মকেন্দ্রিক জীবনযাত্রার যে বাঁধনটা আমরা ছেড়ে দিচ্ছি, I think this is a big derivative, a positive derivative of the disaster. Definitely, I agree. আরেকটা জানো তো, আরেকটা জিনিস যেটা হয়তো ছেলে মেয়েদের বলা উচিত, very few জেনে থাকো, আমরা in somehow we have been privileged. সেই আমরা মোটামুটি বেশি যুদ্ধ টুদ্ধ দেখিনি, বেশি আমাদের মন্বন্তর দেখতে হয়নি, অল্প কিছু মারধরের মধ্যে দিয়ে আমরা জীবনটা কাটিয়ে দিচ্ছিলাম। আমরা মোটামুটি একটা সোশ্যাল ফাঁকিবাজির মধ্যে দিয়ে আমরা গত 75। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ফাঁকি মেরে আসছিলাম। হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ওয়ার, থিঙ্ক অ্যাবাউট ফ্রিডম মুভমেন্ট। হ্যাঁ, আমাদের বাবাদের জেনারেশন, বাবা ঠাকুরদাদের জেনারেশন, তাদের জীবনের কি হিসেব ছিল বলতো? 40 থেকে 44, 45, 47, 48, একটা 40-এর দশক। একটা কলকাতা শহরে যারা পড়াশোনা করতো, যারা অল্প বয়সী ছেলে মেয়ে ছিল, তাদের জীবনটা এইভাবে ঘুরেছে। আমরা এটাকে অনেক মাইক্রোকসমিক ভাবে হয়তো, মানে আমি সেটা নিয়ে যাই মনে করি না কেন, হয়তো সেই এক্সট্রিম লেফট ফ্রন্ট মুভমেন্ট, সেই নকশাল আন্দোলনের সময় খানিকটা ছাত্রছাত্রীরা এটা দেখেছিলেন, একটা অল্প একটা ক্যাপসুল এক্সপিরিয়েন্স হয়েছিল। কিন্তু ওভারঅল আমরা খানিকটা গা বাঁচিয়ে বাঁচিয়ে আসছিলাম। আমার মনে হয় যে ইতিহাসের উত্তাপটা আমাদের গায়েও লাগতে হবে। তো ইতিহাসের উত্তাপটা এখন আমাদের গায়ে খানিকটা লাগছে। তো যাই হোক, সহ্য করতে হবে, কোনো উপায় নেই। সিমিলারলি let us just look at the another segment, সেটা হচ্ছে বয়স্করা, এল্ডারলিরা। ওই বেচারাদেরও কিন্তু, মানে আমারও বয়স নেহাত কম হয়নি আর কি, কিন্তু আমি তা বলে এক্ষুনি হয়তো বয়স্ক হিসেবে নিজেকে দেখি না, বাট পিপল যারা এখনো অ্যাকচুয়ালি দেখো, কারোর সাথে আলাপ হয়নি যে যার বয়স কমছে। আমি লোকটাকে খুঁজে যাচ্ছি অনেকদিন। হ্যাঁ, তো দেখা হলে তাকে নিয়েও আর একটা সেশন করবো। এখনো আমি কাউকে খুঁজে পাইনি যার বয়স কমছে, খুঁজে যাচ্ছি। তো এনিওয়ে, কিন্তু যারা সত্যি, দেখো ওদেরও তো একটা নিজেদের পৃথিবী ছিল না, ওদেরও একটা নিজেদের পৃথিবী ছিল, নিজেদের একটা। তো তারাও কি আসছে তোমাদের কাছে? তুমি আর ইউ হ্যাভিং স্পিক টু দেম, কাউন্সেল দেম? ইয়েস, অ্যাবসলিউটলি কুনালদা। ইনফ্যাক্ট প্রচুর মানুষ যারা এই মুহূর্তে একেবারে হয়তো তাদের বাড়িতে আটকে পড়েছেন, তাদের কিন্তু এই ভয়টাও কাজ করছে যে আমার এই যে ইমোবিলিটি, আমি কি তাহলে আমার অ্যাক্টিভ লাইফ থেকে পুরোপুরি সরে গেলাম? আমার যা বয়স, আমি তো আরো কতদিন হাঁটাচলা করতে পারতাম আমি জানি না। তাহলে কি আমার বাড়ি থেকে বেরোনোটা পার্মানেন্টলি বন্ধই হয়ে গেল? পাশাপাশি যে জায়গাটা আমি আরো দেখতে পাচ্ছি কুনালদা এই সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে মৃত্যু নিয়ে এর আগের বারে যে ওয়েভটা ছিল তাতে আমরা দেখেছিলাম বয়স্ক মানুষদের সংক্রমণের প্রবণতা বেশি ছিল, মৃত্যুর প্রবণতা বেশি ছিল। এবারে তো আমরা দেখতে পাচ্ছি বয়সের যেন কোথাও আর কোনো যুক্তি খাটছে না, একেবারেই যুক্তি খাটছে না। সেখানে আমি একটি অদ্ভুত মানসিকতা দেখতে পাচ্ছি, যেটা আমি একটু উল্লেখ করতে চাইবো কুনালদা। বয়স্ক মানুষদের মধ্যে না বেঁচে থাকা নিয়ে একটা অপরাধ বোধ তৈরি হচ্ছে, আমি কেন রয়ে গেলাম এর অপরাধ বোধ। তারা যখন মৃত্যু শোক, প্রিয়জনের শোক এনকাউন্টার করছেন কুনালদা, আমি বহু সময় তাদের এটা বলতে শুনছি, আমি কেন রয়ে গেলাম, আমার সন্তান কেন চলে গেল। এবং আমরা যদি শোকের ওইভাবে গ্রেডেশন হয়তো হওয়ার সেই যুক্তি না থাকলেও আমরা জানি যে সন্তান শোক মারাত্মক শোক। কারণ কোথাও আমরা ক্রোনোলজিক্যালি একটা প্রিপারেশন রাখি যে বাবা মারা আমাদের আগে চলে যাবেন, কিন্তু আমরা আমাদের বাবা মার আগে চলে যাব, এই প্রিপারেশন তো সন্তান সম্পর্কে তার পরিবারের থাকার কথা না। কিন্তু আমরা জানি এবারের ওয়েভে কিন্তু বহু পরিবারে সে ঘটনা ঘটেছে, বহু পরিবারে। সেখানে একটা বিরাট যন্ত্রণার জায়গা তৈরি হচ্ছে।
আমার মৃত্যু নিয়ে ভয় যেন কম, আমার মৃত্যু নিয়ে পাপবোধ যেন বেশি, যেন আমার বেঁচে থাকাটাই পৃথিবীর প্রতি আমার অন্যায় বলে অনেক মানুষকে আমি বলতে শুনছি কুণালদা। এ চরম যন্ত্রণার কথা, চরম যন্ত্রণার কথা। আমার মনে হয় সেখানে না এই শোকের জায়গাটা আমি একটু আলাদা করে উল্লেখ করতে চাইবো। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এটা বুঝতে হবে যে শোক, আমাদের মৃত্যু বলুন, শোক, মৃত্যু তো আমাদের প্রত্যেকের জীবন ইনএভিটেবল, জীবন যদি থাকে তাহলে মৃত্যু আসবেই। কিন্তু আমরা একটা জীবন মৃত্যুর মানসিক ক্যালেন্ডার তো সাধারণত বানাতে চাই, যেখানে মনে করতে চাই যে এই মানুষরা অতদিন বাঁচবেন, এই মানুষরা অতদিন হয়তো বা বাঁচবেন না। আমাদের সেই গোটা ক্যালেন্ডারটা কোভিড গুলিয়ে দিয়েছে, আমাদের কোনো লজিক কাজ করছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে যখন পরিবারে এরকম একটা শোক আসছে, আমার যন্ত্রণা হবে, আমার ডিপ্রেশন হবে, আমার কষ্ট হবে, এইটা স্বাভাবিক। সেই মুহূর্তেই আমাকে মানসিক স্বাস্থ্যবিদের কাছে নাও ছুটতে হতে পারে। কিন্তু কমপ্লিকেটেড গ্রিফ বলে একটা কনসেপ্ট আছে, আমি সেটা একটু বলতে চাইবো এখানে কুণাল দা, যে কমপ্লিকেটেড গ্রিফের সাথে শুধু গ্রিফের পার্থক্য এই যে ধরুন যখন আপনারা একটা সার্জারি করেন, সার্জারির ইমিডিয়েট পরের কদিন তো একটু ব্যথা থাকবে, এটা তো রেগুলার, কিন্তু সেখানে ইনফেকশন হয়ে যাওয়াটা গোলমেলে। তাই শোকের ইমিডিয়েট কষ্টটা রেগুলার, শোকের জায়গায় যদি পাপবোধের ইনফেকশন ঢোকে, শোকের জায়গায় যদি ট্রমার ইনফেকশন ঢোকে, চোখের সামনে হাঁপাতে হাঁপাতে আমার ছেলেটা চলে গেল, আমি কিছু করতে পারলাম না, এটা ট্রমা। সেখানে শুধু শোক নেই, যতবার চোখটা বন্ধ করছি ভাবছি ও আমার অ্যাম্বুলেন্সের মধ্যে ছেলেটা চলে গেছে, আহারে ওই মুহূর্তে কতটা কষ্ট পেলো আমার মেয়েটা। এই যে যন্ত্রণাগুলো, ও যখন ভেন্টিলেশনে ছিল ও তো একা ছিল, আমি তো ওর পাশে দাঁড়াতে পারলাম না, আমি কেন পিপিই পরে পৌঁছে গেলাম না। মানুষ এগুলো নিয়ে ভীষণভাবে ভারাক্রান্ত হচ্ছেন কুণালদা, এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা ভীষণভাবে হচ্ছেন, আমি অন্তত কাজ করতে গিয়ে পাচ্ছি। আমার মনে হয় এই পাপবোধের জায়গা, আমার অসহায়তার জায়গা, এবং আমি কেন বেঁচে গেলাম নিয়ে নিজের মধ্যে এই অপরাধ বোধের জায়গাটাকে আমাদের একটু পুনর্নির্মাণ করতে হবে। যখন কেউ একথা বলছেন আমরা একটু শুনবো, তার কথা একটু বুঝবো, কিন্তু তারপরে যদি তাকে বলা যায় যে আসলে জীবনে কোন মানুষ কতদিন থেকে যাবেন এই নিয়ম আমরা কেউ জানি না। অনেক সময় না জীবনের একটা লম্বা অঙ্ক আছে, আমরা দুটো স্টেপ কষে যদি উত্তরপত্রের সঙ্গে মেলাতে চাই কুণালদা, ও উত্তর মিলবে না। এই অঙ্কর এখনো অনেক দূর যাওয়া বাকি। আমি কেন বেঁচে রয়ে গেলাম এই উত্তর আমার কাছে এখনই আসবে না। এমনও হতে পারে জীবন তার মতন করে আমি কেন রয়ে গেলাম এর উত্তর আমায় দেবে। আমাকে জীবনের প্রতি সহনশীল হতে হবে, কারণ আমার রয়ে যাওয়া, আমার চলে যাওয়ার এই হিসেব, এই নিয়ন্ত্রণ আমাদের হাতে কোনোদিনই ছিল না। কোভিড আমাদের আরো একেবারে গলা চিপে বুঝিয়ে দিয়েছে, না তোমার হাতে কিচ্ছু নেই। এমনকি আমি বলবো আপনারা যারা ডাইরেক্টলি তাদেরকে ডিল করছেন কুণালদা প্রতি মুহূর্তে হাসপাতালে, এই অসহায়তা আমি আমার ডাক্তার বন্ধুদের মধ্যেও দেখছি, পারলাম না। আমার তো মনে হয়েছিল গতকাল অব্দি এই মানুষটাকে আমি ফিরিয়ে আনতে পারবো, আজকে থেকে হঠাৎ ডিটোরিওরেট করে যাচ্ছে। আমার মনে হয় এই অসহায়তার সামনে আমরা সবাই কিন্তু বাও ডাউন করছি। যদি সেখানে আমরা এটা ভাবার চেষ্টা করি যে জীবন মৃত্যু তো কখনোই আমাদের হাতে ছিল না, পাশের ঘরে হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ চলে গেছেন, কিচ্ছু করা যায়নি, এই পরিসংখ্যান আপনাদের কাছেও আছে কুণালদা। আবার হয়তো ভাবাই যায়নি ফেরত আসবেন, বিরাট কমপ্লিকেটেড সার্জারি, ভেন্টিলেশন থেকে ফেরত এসছেন, একমো থেকে ফেরত এসছেন, এই পরিসংখ্যানও আছে, সংখ্যায় হয়তো কম কিন্তু আছে। তাহলে আমরা গোড়াতেই যদি এই জীবন মৃত্যুর একটা চরম স্ট্যাটিস্টিকের ওপর নিজেকে পুরোপুরি নির্মাণ না করি, এভাবে দেখি, কখন সে আসবে আমরা জানি না, কিভাবে সে আসবে আমরা জানি না, আমাকে আগে নেবে কিনা আমি জানি না, ওকে আগে নেবে কিনা আমি জানি না, কিন্তু যতক্ষণ পরস্পরের সঙ্গে আছি আমরা যেন পরস্পরের সঙ্গে আমাদের এই সাহচর্যগুলোকে অর্থপূর্ণ করে তুলতে পারি, পারপাসফুল করে তুলতে পারি, মিনিংফুল করে তুলতে পারি, যার দ্বারা যতটা সম্ভব। বাহ, বাহ, I think that is very insightful. আমার গতকাল সারা দিনটা তুমি যখন বলছিলে, আমি গতকাল পুরো 24টা ঘন্টা প্রায় আমার মনের মধ্যে দিয়ে এই আবর্ততে কাটিয়েছি। কারণ আমার প্রায় 4 দশকের বন্ধু, আমার কো হাউস স্টাফ আমার পাড়ার কাছে থাকে, হ্যাঁ, এবং আমরা একসাথে সার্জারি করেছি, শিখেছি। সেই ছেলেটিকে নিজেদের ইউনিটে চিকিৎসা করতে করতে আমরা ফিরিয়ে আনতে পারি। Lived through it. So very true. তো যে কোথায় বলে না, লেট আস নট, টাইম অফ ডিপার্চারটা আমাদের হাতে নেই, কিন্তু যে কটা সময় হেঁটে চলে আছি, লেট আস ফাইন্ড দ্য রিজনস টু লিভ। সেটাই হয়তো আমাদের
সেই সময়টাকেই হয়তো আমাদের খুঁজে বার করতে হবে। হুম, তো হুম, আজকের তোমার সাথে এই কথা বলাটা আমাদের আরো চালিয়ে যেতে হবে, আরো একদিন আমরা ফিরে আসবো। নিশ্চয়ই কিন্তু কুনাল। কিন্তু বিফোর উই সাইন অফ ফর টুডে, আমার মনে হয় যে আরেকটা দিক যেটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কি দেখছি জানো তো? যে হুম, ধরো হুম, আমরা তো অনেক ছ্যাঁকা খেয়েছি জীবনে, এই 30 বছরের ডাক্তারি করছি, এটা সেটা, হুম, উই হ্যাভ হুম, হ্যাড ফার মোর এক্সপিরিয়েন্সেস। হুম, তুমি যেটা অল্প বয়সী ছেলে মেয়েদের কথা বললে না, সেইটা হুম, আমি দেখছি এই যে কোভিড এর যুদ্ধটা আজকে সরজমিনে ডাক্তারদের নার্সদের মধ্যে কারা যুদ্ধটা করছে, এটা তো অল্প বয়সীরা যুদ্ধটা করছে। তাই তো। আমরা মাঝে মধ্যে যাচ্ছি, ঢুকছি, কোঅর্ডিনেট করছি, সুপারভাইজ হুম, করছি, হুম, কিন্তু সত্যিকারের ফ্রন্ট লাইন বলে কেউ থাকে, তাহলে সত্যিকারের ফ্রন্ট লাইন তো সেই 20, 25, 26 বছরের ছেলে মেয়েগুলো, নট ইভেন 30, যারা আজকে রয়েছে। হুম, তো আমার মনে হয় জানো তো, যে এদেরও একটা মেন্টাল হেলথ অ্যানালিসিস, একটা মেন্টাল হেলথ কাউন্সেলিং, একটা মেন্টাল হেলথ ড্রিল, আজকে যে হুম, ছেলেমেয়েরা কোনোদিন মেডিসিন ওয়ার্ডে ঢোকার সুযোগ পায়নি আজকে লাইফে, হুম, হুম, তাদের আমরা এনে একেবারে সামনে, একেবারে গোলাগুলি কামান চলছে তার সামনে সেই ব্যাটারি ছেলেমেয়েগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছি। তো তারা হুম, ঠিক আছে, তারা লড়ে যাচ্ছে, তারা টিউবটা পুড়িয়ে দিচ্ছে, ওষুধটা করছে, অমুক করছে, সবই করছে, কিন্তু আই ডোন্ট নো ওয়েদার উই আর বিং ফেয়ার টু দেম, জানো তো? কারণ হুম, তারাই প্রস্তুতিটার সময় পায়নি। আজকে ডাক্তার জীবন দেখেছে, মৃত্যু দেখেছে, সাকসেস দেখেছে, ফেলিয়ার দেখেছে, বাট কিন্তু এই ইয়াং মাইন্ডস গুলোর উপর দিয়ে কি যাচ্ছে, বা হুম, সামটাইমস আই ফিল, লুকিং এট দেম আই ফিল ভেরি গিলটি, যে এরা তো এই যুদ্ধে নামার, এরা তো এই খেলাটার কোনো নেট প্র্যাকটিসই পায়নি। এ তো ঠিক। মারাত্মক খেলা, মানে আমাদের হুম, আমাদের কি মানে গোল খাইয়ে দিয়েছে অলরেডি। হুম, সেই খেলাটার মধ্যে আমরা হুম, এদের আজকে নামিয়ে দিতে বাধ্য হয়েছি। সো হুম, হোয়াট ডু ইউ সাজেস্ট, যে আই থিঙ্ক হুম, হুম, এদের আই থিঙ্ক মানে এদের হুম, একটা মেন্টাল টেম্পারিং, যে হুম, এরা কিন্তু হুম, সেই টেম্পার্ড হওয়ার সুযোগটাই পায়নি, হুম, 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 একদম পায়নি। absolutely কুনালদা। আপনি ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ধরলেন, কারণ এই মানসিক ভ্যাকসিন তো তাদের দেওয়া হয়নি কুনালদা। একদম হয়তো হয়নি। এইটা তো ওই বর্ম তো নেই, অথচ তারা আজকে মাঠে, তারাই কিন্তু সামনের সারির সৈনিক হয়ে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এবং আমি কথাও আপনাকে বলবো যে আমি যাদের সাথে কাজ করি বা আমার বন্ধু স্থানীয়, আমরা নিজেরা যে হাসপাতালে যুক্ত আছি, আমি এমনও অনেককে বলতে শুনছি, একদম ইয়াং ডক্টরস, তারা বলছেন আরে যে আমি তোমার একটা গল্প বলছি, অনুত্তম, আমার বলুন। কেন, হ্যাঁ, আমি সেদিন করিডোর দিয়ে হেঁটে ওই ওয়ার্ড থেকে ঘুরে উপরে যাচ্ছি, দেখছি একটু কান আছে, একটা উইন্ডো সিল মতো আছে, একটি হুম, অল্প বয়সী মেয়েটি দিল্লি হুম, থেকে এখানে আমাদের কোনো একটি ডিসিপ্লিনে ডিএনবি করতে এসছে, তাকে হুম, আমরা আইডিইউ এরকম ডিউটিতে দিয়েছি। হুম, মেয়েটি একেবারে ডিস্ট্রট, সে ভেউ ভেউ করে কাঁদছে, and I sat with হুম, আই স্যাট উইথ হার, আই স্পোক, যে যে কি হয়েছে, তোমার কি হলো? সে হুম, তখন বলছে যে তার তো অভিজ্ঞতা নেই, ধরো আমরা এই মেডিকেল কলেজে এতদিন ধরে মেডিসিন ওয়ার্ডে ঢুকেছি বেরিয়েছি, সার্জারিতে ঢুকেছি বেরিয়েছি, হুম, ভালো হুম, মন্দ সবকিছু দেখেছি, এ বেচারি জীবনে চোখে দেখার কোনোদিন সময় পায়নি। তাই এ তো। বলছে এ বলছে স্যার, উই ক্যানট ডু এনিথিং। হুম, এটা কি হচ্ছে, কেন হচ্ছে, ওয়াই আর উই সো হেল্পলেস? হুম, 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 তো ভেরি ট্রু। মানে ইট ফেল্ট মি, যে হুম, হুম, এখন আমাদেরও উপায় নেই, আমরা কি করব, আমরা নিজেরাই বলছি ছেলে মেয়েদের ডেকে এনে আমরা ফ্রন্ট লাইনে নামাতে বাধ্য, হুম, কিন্তু এই হুম, বেচারারা যে 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 কি ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক উই অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তুমি বলো, হ্যাঁ, হাউ টু না, হাউ হ্যাঁ, আমি না এখানে একটু এই শোক, এই ঝড়, এই যন্ত্রণা আমাদের মধ্যে বহিতে পারি শকতি যেন রয়ের কয়েকটা মানসিক বক্তব্যের জায়গা একটু দেব, একটু শেয়ার করব, যেটা আমি ব্যক্তিগত স্তরে অনেক সময় প্রয়োগ করে দেখেছি, যে তাতে আনন্দ পাওয়া যায় না, কিন্তু সাময়িক আরাম পাওয়া যেতে পারে, একটা প্যালিয়েটিভ কেয়ার হতে পারে, একটা মানসিক প্যালিয়েটিভ শুশ্রূষা হতে পারে। আমি যেটা বলবো কুনাল দা, আমি এরকম আমার অনেক ডাক্তার বন্ধুকে বলতে শুনছি, যাদের কোভিড যখন হচ্ছে, তাদের হয়তো ভ্যাকসিন নেওয়া আছে, তারা জানে তাদের অল্পের ওপর দিয়ে হয়ে সেরেও যাচ্ছেন, তারা বলছেন খুব খারাপ লাগছে, 15 দিন গিয়ে এখন আইসিইউ তে ডিউটিটা দিতে পারছি না, এত প্রয়োজন আমার ওখানে।
এটাও তো অপরাধ বোধ। মানে সেই মানুষটা তার নিজের অসুখ নিয়ে তখন ভাবছেন না, তিনি মনে করছেন যে আমার আইসিইউতে পৌঁছানোটা তো হচ্ছে না, আমার তো ওখানে প্রয়োজন ছিল। আমরা জানি অন্যান্য শহরের, অন্যান্য রাজ্যের হাসপাতাল থেকে আমাদের হাসপাতালে অনেক সময় ফোন আসছে যে আমাদের একটা টেম্পোরারি সার্ভিস দিন, কারণ আমাদের অধিকাংশ ডাক্তাররা ডাউন। আমরা তো একটা সেই ক্রাইসিস দিয়েও যাচ্ছি কুণালদা। আমার মনে হয় এখানে আমাদের যৌথ শোক দিয়ে যেতে হচ্ছে, বিরিফমেন্ট ওভারলোড দিয়ে যেতে হচ্ছে। একাধিক প্রিয়জন চলে যাচ্ছেন, প্রফেশনাল মানুষ চলে যাচ্ছেন, যা ট্রিটমেন্ট করছি তারা অনেক সময় চলে যাচ্ছেন। শোকের একটা ডুয়েল প্রসেস মডেল আমি অনেক সময় বলে থাকি কুণালদা, আমি একটু সেটা উল্লেখ করতে চাইবো। এক হচ্ছে যে শোককে ধামা চাপা দেওয়া যায় না, কারণ শোককে যদি আমি ধামা চাপা দিই, ধামাটিকে কি দিয়ে চাপা দেবো? তারপর তো সে হই হই করে উঠবে। তো সুতরাং আমি না 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 ভাববো না, আমি ওর কথা মনে করবো না, এটা করলে খুব বেশিক্ষণের রিলিফ পাওয়া যায় না, কারণ সেই যন্ত্রণা, সেই ইমেজারি আমাকে ধাক্কা দেবেই। আমার মনে হয় যদি আমরা এইটা একটু ভাবার চেষ্টা করি যে আমি কিছুক্ষণের জন্য আমার দৈনন্দিন কার্যাতিতে ফিরবো, আবার যদি আমার ব্রেক করতে হয়, আবার যদি আমার কাঁদতে হয়, ওই যে মেয়েটি কিছুক্ষণ বসে কাঁদছিলেন, আপনি তার পাশে গিয়ে একটু বসলেন কুণালদা, এই পরিসরটা, এই আবেগের প্রকাশের সেফ পরিসরটা আমাদের তৈরি করতে হবে, প্রফেশনে তৈরি করতে হবে, পরিবারে তৈরি করতে হবে। কেউ যখন কাঁদছেন, কেউ যখন ভেঙে পড়ছেন, না তোমাকে তো শক্ত হতেই হবে, অমরের মুখের দিকে তাকিয়ে হতে হবে, এসব বলবো না। জাস্ট চুপ করে একটু পাশে বসে থাকি, তার কান্নার পাশে বসে থাকি, তার নৈঃশব্দের পাশে বসে থাকি। কিচ্ছু বলতে হবে না, ওই পাশে বসে থাকাটাও তাকে অনেক কিছু বলে দেবে। আবার হয়তো সে বলবে না স্যার এবার একটু উঠি, আমার ওখানে ওই ডিউটিটা আছে। এই যে সে দৈনন্দিন কার্যাদিতে ফিরবে, শোকের এই দাড়ি পাল্লায় হয়তো কিছুক্ষণ সে অন্য কাজটা করতে গিয়ে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য শোককে পেছনের বেঞ্চে পাঠাবে। শোক কিন্তু উঠে চলে যাবে না ওই ক্লাসরুম থেকে। আবার কিছুক্ষণ পরে শোক যখন দেখবে আমার হাত খালি হয়েছে, সামনের বেঞ্চে এসে বসবে, আমাকে ভাঙবে। কিন্তু জীবন তার নিজের মতন করে এই ভাঙা গড়ার মলম দিয়ে আমাদের নিয়ে যায়। আমার মনে হয় শোককে ধারণ করে একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের এই যুদ্ধ অতিক্রম করতে হবে। এবং আরেকটা কথা এখানে আমি একটু বলবো, অনেকে বলছেন একটু আলোর কথা বলুন। আলো অন্ধকার তো ওইভাবে খুব বিভাজন রেখায় সবসময় অবস্থান করে না। সত্যি যখন জীবনে এরকম একটা প্রলয় চলছে, তখন আলো আছে আলো আছে ভাবলেই তো কোথায় আলো কোথায় ওরে আলো, রবীন্দ্রনাথের গানেই আছে। কিন্তু সেখানে এটাও আছে, বেদনা দুটি গাহিছে ওরে গান। তাহলে বেদনার মধ্যেও কিছু সুর থাকতে পারে, গান থাকতে পারে। আমি কিন্তু মেলাঙ্কোলিয়ার কথা বলছি না, ডিপ্রেশনের কথা বলছি না। এই যে যখন আমাদের সব ভেঙে যাচ্ছে, তখন কিছু মানুষ একে অপরের জন্য এগিয়ে আসছেন, একটা প্রো সোশ্যাল বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি। এমন অনেক বন্ধু যার সাথে হয়তো কোনোদিন যোগাযোগ ছিল না, কিরে তুই ভালো আছিস তো, তুই তো ওই হাসপাতালে রোজ যাস, বলে আপনাকে একটা ফোন করছেন কুণালদা। এইটাও কিন্তু জীবন আমাদের অনেকদিন পর ফিরিয়ে দিচ্ছে। কারণ আমাদের পরস্পরের সঙ্গে এই যে আমরা কোথাও নিজেদের জীবনের দ্রুততম দৌড়ে পরস্পরের সাথে আবেগে হাত ধরাটা ভুলে যাচ্ছিলাম, জীবন কিন্তু আমাদের সে জায়গাটা এনে দাঁড় করাচ্ছে। আমরা অনেক সময় কিন্তু এটাও বলছি যে ইস ওর সঙ্গে বলেছিলাম দেখা করব, দেখা করা হয়নি, আর এর পরের ওয়েভটা চুকলে কিছু ঝুলিয়ে রাখবো না, যাকে যাকে যা যা কমিট করেছিলাম সেরে ফেলবো। জীবন কিন্তু আমাদের এইটাও কোথাও আজকে জানিয়ে দিয়ে যাচ্ছে কুণালদা, যে প্রতি মুহূর্তকে, যতক্ষণ জীবন তোমার হাতে আছে, তুমি তোমার পূর্ণতা দিয়ে দেখে নাও, পূর্ণতা দিয়ে বেছে নাও। বাহ, ওয়েল সেড। আমি আমি একজনের গল্প দিয়ে আজকে আমাদের এই কথাবার্তাটা শেষ করি। তো জানো তো, যখন ধরো এই দিন 10-12 আগে কি 2 সপ্তাহ একেবারে একেবারে নেই নেই, সব চারদিকে একেবারে বেড নেই, কিছু বিচ্ছিরি অবস্থা। তো সত্যি কথা বলতে আমি ধরতেও পারতাম না, আমার হয়তো মিনিটে কিছু না হলে 40টা করে ফোন আসতো। তো একটা ফোন ধরলাম, একটি মেয়ে ফোন করছে আমাকে, যে মফস্বলের একটা এলাকা থেকে, তার বাবা খুব অসুস্থ, সে বাবা আসে, এবং তার বর্ণনা শুনে আমার মনে হলো সত্যি যে নাথিং ক্যান বি ডান। আমি তাকে বললাম চেষ্টা করবো কোথাও যদি একটা বেড পানি। সেদিন সে ফোনটা ছাড়ার আগে আমাকে বলেছিল যে ডাক্তারবাবু আমাকে ছাড়লে চলবে না, আমার কিন্তু একটু চেষ্টা করতেই। তারপর আমি ভুলে গেছি, আমার আমার একেবারে মনে নেই। তো প্রায় 10-12 দিন বাদে, তো তার গলাটা শুনে আমি আবার পিক আপ করলাম, আমাকে বলছে ডাক্তারবাবু বাবাকে একদিন আপনার কাছে দেখাতে। আচ্ছা। আপনি কি আমাকে ফোন করেছিলেন কিছুদিন আগে? বললো হ্যাঁ, আমি তো বাড়িতে আমার বাবাকে স্টেরয়েড দিয়ে, আইভি দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, অক্সিজেন দিয়ে
হ্যাঁ, আমি 8 দিন ধরে বাড়িতে বাবাকে চিকিৎসা করেছি, বাবা এখন বেটার, সে এখন হেঁটে চলে বেড়াচ্ছে। বাহ। তখন আমি ওকে জিজ্ঞেস করি মেয়েটিকে যে তুমি কিছু মনে করো না, তুমি কি ডাক্তার নার্স, তুমি কিছু করো? বললো না না, আমি তো একটা এতে কলকাতায় কাজ করতাম, এখন আমার কাজও নেই। তো আমাকে বললো তোমাকে হেল্প করলো কে? বললো আমার পাশের বাড়িতে আমার দিদি বলি, আমার এক দিদি থাকেন, উনি তো না, আর কদিন আগে উনি ওনার স্বামীকে হারিয়েছে। Okay. She helped. So this is the kind of time যেখানে Absolutely, কুনালদা। আমি তো জাস্ট একটা অ্যাড করবো আপনার এখানে, যে আমরা না অনেক সময় we may not pay back, আমাদের জন্য যে করেছিল তাকে হয়তো ফেরত দেওয়া যায় না, বাট we can always pay forward. অমুকের জন্য করতে পারিনি, কিন্তু সামনের জনের জন্য যেটুকু করতে পারি চেষ্টা করতে ক্ষতি কোথায়। আই থিঙ্ক আজকের দিনের কথাবার্তাটা আমরা এখানে শেষ করি বলবো না, মোটামুটি লেট আস টেক এ রিসেস। আমরা আবার একটা সময় করে অনুত্তমা ফিরে আসবো, যখন যুদ্ধোত্তর কালের আমাদের যে মানসিকতা এবং আমাদের যে মনটাকে, সেটার দিকেও কিন্তু তার বিষয়ে বুঝতে হবে, তার বিষয়েও জানতে হবে। কারণ আমরা এই যে একটা সেই প্রৌঢ় বুড়ো প্রাজ্ঞ শরীর কেন্দ্রিক যে চিকিৎসাটা করছি, তারও একটা প্রয়োজন আছে, কিন্তু শরীরের ভেতরে এবং শরীরের একেবারে অন্তঃস্থলে যে কি ঘটছে না ঘটছে সেই সম্বন্ধেও মাঝে মধ্যে বসে সেই হিসেব নিকেশ দেখাটা আমাদের সবাই একটা কাজের মধ্যে পড়ে, একটা দায়িত্বের। তো তোমাকে আবার জ্বালাতন করব, আবার জ্বালাবো। থ্যাংক আমি ইউ খুব সো মাচ। সম্মানিত আপনাদের সাথে এই উদ্যোগে সামিল হতে পেরে, আপনাদের অনেককে ধন্যবাদ। আর আপনারা খুব ভালো থাকুন কুনালদা। আপনাদের কাছ থেকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে নানান তথ্য পাচ্ছি, যা দিয়ে আমরাও একটু আশার আলো দেখছি, সাহস যোগাচ্ছি, ভরসা পাচ্ছি। Be well. God Thank you. bless you. Be well. Thank you. Thank you. Thank you for your time. Thank you.